নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব মনোজ বসুর লেখা ঘাড় বেঁকা পরেশ। তাদের শুরু হতে চলেছে আজকের গল্প। পরেশকে দেখেছেন? একবার দেখে আর ভোলা যাবে না। ঘাড় বাঁ দিকে বেঁকানো, বাঁ হাত বাঁ পায়ের সমসূত্রে। ভালো সার্জন দিয়ে অপারেশন করিয়েছে, একবার নয়, তিনবার। বাঁকা ঘাড় সোজা হয়নি, হবে না জানা কথা, কিন্তু মন বোঝে না, অকারণ অর্থ নষ্ট। শুনুন বলি, সোজা ঘাড় কেমন করে পাকল। বউ বনেদি ঘরের মেয়ে, ভাই নেই, 4 বোন তারা। মায়ের যা ছিল 4 বোন ভাগ করে নিয়েছে। সেরিব্রাল থ্রম্বোসিসে পরেশের বউ হঠাৎ করে মারা গেল। রোগের শুরু থেকেই অচেতন, মরার আগে একটি কথাও বলে যেতে পারেনি। 2 ছেলে 1 মেয়ে। বিধবা দিদি আছেন সংসারে। দিদির ওপর ছেলে মেয়েদের ভার চাপিয়ে পরেশ হিমালয়ে বেরোল। লোকে বলেছে, আহারে, পত্নী শোকে বিবাদী হয়ে বেরিয়ে গেল। ঋষিকেশের কাছে এক আশ্রমে আস্তানা নিয়েছি। পাহাড় পর্বতে বনে জঙ্গলে অহরহ ঘুরে বেড়ায়। সাধু সন্ন্যাসী সিদ্ধ পুরুষের খবর পেলেই চলে যায় সেখানে। যত দূর যত দুর্গমই হোক সে জায়গা, সৎপ্রসঙ্গ হয়। পরলোক ঘটিত ব্যাপারগুলো পরেশ বেশি করে জানতে চায়। একটা সন্ধান পেতে চায় সে বউয়ের কাছ থেকে। মণিমাণিক্য খচিত পুরনো জড়োয়া হার একটা, লক্ষাধিক টাকা দাম। শাশুড়ি ঠাকুরুন চুপি চুপি তাকে দিয়েছিলেন। অন্য সব কিছু পাওয়া গেল, কিন্তু জারোয়া হার বউ যে কোথায় রেখে মারা গেছে, ঘরবাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মিলল না। বের করে দিয়ে যাক একবারে সে, আশা নিতান্তই যদি অসম্ভব হয়। জিনিসটা কোথায় আছে জানিয়ে দিক, পশু পাখি কিংবা পেতনি শাকচুন্নি মারফতে। মানুষ কথা বিনয়, ঋষি তপস্বী হলেও নয়, কারণ সেক্ষেত্রে পাচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। ত্রিকালদর্শী এক মহাসাধুর বৃত্তান্ত শুনে পরেশ তার খোঁজে চলল। ভারী দুর্গম জায়গায় থাকেন তিনি। রাত থাকতে বেরিয়েছে, যাচ্ছে তো যাচ্ছেই, পাহাড় জঙ্গল কত যে পার হলো অবাধ নেই। অধ্যবসায়ের অসাধ্য কিছু নেই। অপরাহ্ন বেলা অবশেষে পৌঁছে গেল। দর্শনও মিলল। ভক্তি গদগদ হয়ে সে সাধু মহারাজের পাদবন্দনা করল এবং একতাল মিছরি ও রকমারি ফলমূল মিষ্টান্ন পাদপদ্মে নিবেদন করে যুক্ত করে বসে আছে আশীর্বাদ লাভের প্রত্যাশায়। পরেশের পানে মহারাজ একদৃষ্টে তাকিয়ে আছেন। শব্দ সাড়া দেন না কিছু। অবস্থা দৃষ্টে আখড়ার 2 নম্বর সাধু চোখ টিপে পরেশকে ডেকে বললেন, মৌনী বাবা সারাদিন সারা রাত্রি ধন্না দিয়ে থেকেও সিঁড়িখানা কথা বের করতে পারবে না বাবু। পরেশ হাহাকার করে ওঠে, আমি যে বিস্তর আশা নিয়ে বহুদূর থেকে এসেছি। তার জন্য ভাবনা নেই, মহারাজ অন্তর্যামী। মনের আশা খুলে বলতে হবে কেন? উনি মন থেকেই টেনে বের করে যথাবিহিত ব্যবস্থা করেছে। করা হয়েই গেছে হয়তো ততক্ষণে। এহীন পাইকারি আশ্বাসে পরেশ তৃপ্তি পায় না। বহুদর্শী যে 2 নম্বর সেটা পুছলে জমিয়ে গল্প আরম্ভ করলেন। মহারাজ বাবার ইহলোক ও পরলোক ঘটিত বিবিধ তাজ্জব ক্রিয়াকর্ম দস্তুর মতো রোমাঞ্চক। বিশ্বাস করো চাই না করো, গল্পের সমাপ্তির আগে কার সাধ্য উঠে পড়া। কতক্ষণ কেটে গেছে পরেশের হুঁশ নেই। হঠাৎ মেঘগর্জন হয়ে উঠল। সচকিত হয়ে সে উপর মুখে তাকায়। সর্বনাশ, মেঘে আকাশ থেকে গেছে। দ্রুত নামছে পাকদণ্ডির পথ ধরে। উঠতে সময় লেগেছে, নেমে পড়তে কষ্ট কম। সময়ও কম লাগবে। ঘোর অন্ধকার। সে এমন পথ তো পথ, নিজের হাত পথগুলো চেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বৃষ্টি নামলো ঝরঝর করে, সঙ্গে ঝোড়ো বাতাস। ক্ষণে ক্ষণে গাছতলায় আশ্রয় নেয়, বৃষ্টি কমলে আবার হাঁটে। কতক্ষণ ধরে যাচ্ছে এমনই, শঙ্কা জানবে। দুর্যোগের মধ্যে পথ ভুল করেই তো। চলক প্রাণী দেখা যায় না যে জিজ্ঞেস করে নেবে। বৃষ্টি থামলো অবশেষে, অন্ধকারও চোখ সয়ে এসেছে। চারিদিকে আবছা রকম নজর চলে। হঠাৎ দেখা যায় সামান্য দূরে দীর্ঘদেহ একজন, অতি দ্রুত চলছে। পরেশ যেন হাতে স্বর্গ পেল, ডাকছে, ও মশাই শুনছেন? ঋষিকেশ আর কদ্দূর? সেই দীর্ঘদেহী চিক চিক করে উৎকট হাসি হেসে উঠল। এদিকে কোথায় ঋষিকেশ? পাহাড়ের একেবারে উল্টো দিকে। সারা রাত হেঁটেও ঋষিকেশ ভাবিনে। পরে স্বার্থনাদ করে উঠল, মশাই গো, পথ হারিয়ে ফেলেছি, মারা পড়বো। একটা আশ্রয় কোথায় পাই বলে দিন না। যাবি কোথায়? পরেশ বলে, অ্যান্টিবায়োটিক কারখানার কাছাকাছি গেলেই সেখান থেকে চিনে আমি আপন ডেরায় যেতে পারবো। সেই লোক বলে, আমি ওই দিকেই যাচ্ছি, চলে আয় আমার পিছু পিছু। থেমে দাঁড়িয়ে কথা বলছিল, আবার সে চলল। চলা মানে রীতিমতো দৌড়ানো। পাহাড় জঙ্গল ভেঙে দৌড়াচ্ছে, কিছুই যেন তার গায়ে লাগে না। পরেশ কাতর হয়ে বলল, আসতে চলুন মশাই, অত জোরে পেরে উঠছি না যে। চড়ে কে বলল? আসতেই তো যাচ্ছি রে। চড়ে যাওয়া দেখতে যাস? পরেশ তাড়াতাড়ি বলল, আগে না আগে না, যা দেখছি এতেই চোখ ছানা পড়া। বয়স হয়ে গেছে, ছোটাছুটি আর হবে না। বয়স? কত বয়স তোর শুনি? আগে 50 ছুঁই ছুঁই করছি। 350 ও 150 বছর? আমার বয়সটা ও ছাড়িয়ে গেছে। থপথপিয়ে চলিস, সেটা বয়সের জন্য নয়। কুচ্ছের হাড় মাংস চর্বি বয়ে বেড়াচ্ছিস। দেহখানি পাল্লায় তুলে দিলে ওজনে 1.5 মণ 2 মণ দাঁড়াবে। এত বোঝা চেপে থাকলে ছুটাছুটি হয় না। যখন বেঁচেছিলাম আমারও ওই রকম ছিল রে, পাতে ধরেছিল। হাঁটতেই পারতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতাম। মরে গিয়ে কত সুখ এখন দেয়। বাতাসের মতো হালকা হয়ে গিয়েছি, যেখানে খুশি পলকে চলে যায়। তারপর আবদারের ঢঙে আদুরে গলায় সে বলল, মরবি? হাঙ্গামা নেই, গলা টিপে 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। দেখতে পাবি কি মজা তখন। মর না রে। সভয়ে পরেশ বলল, আগে না, একবার মরে তারপর যদি ইচ্ছা হয় আবার, তো বাঁচতে পারবো না। লোকটি বলল, তা পারবি না বটে, কিন্তু ইচ্ছেই হবে না। নিজের অভিজ্ঞতাই বলে দিচ্ছি। বেঁচে থাকার ঝঞ্ঝাট কত, দেহ বয়ে বেড়ানো মুটেগিরি তো আছেই, আবার যা দিনকাল। এই দেহটা ধারণ করে থাকা এই বড় চারটিখানি কথা নয়। মাছ, তরকারি, ডাল, আমরা বাতাসে বুড়ো আঙুল নাচে। চালের কুইন্টাল 1000 টাকা হোক না, আমাদের এই কলা। পরেশ কেঁদে পড়ল, মরার মজা বুঝে নিয়েছি ভূত মশাই, কিন্তু 3 ছেলে, মেয়ে আমার পায়ের শিকড়। আমি নিজের স্ফূর্তিতে থাকবো, কিন্তু বাচ্চারা ভেসে যাবে একেবারে। মরাটা এখন মুলতবিই থাক। দয়া করে আপনি ঋষিকেশের কাছ বরাবর পৌঁছে দিন। চিরকাল আমি কেনা গোলাম হয়ে থাকব। লোকটি তখন সদয় হয়ে বলল, চল তবে, এমনি ছুটে পারবি না, আমি তোর হাত ধরে ছুটিয়ে নিয়ে যাচ্ছি, চল। ধরতে গিয়ে ভূত তিরিং করে মিশিয়ে গেল। ও, তোর পায়ে লোহা আছে নাকি রে বেটা? হাত পুড়ে গেল যে আমার। গলায় গুচ্ছের মাদুলি। পরেশের খেয়াল হলো একটা তার মধ্যে লোহারই বটে। লোহার মাদুলিটা ছিঁড়ে ফেলে দিল সে। ভূত বলে,
এই লোহায় আমাদের বড় ভয়। লোহা ছুলেই আগুনের ছ্যাঁকা লাগে। আর একটা জিনিস, তোকে মানা করে দিচ্ছি, আমার সঙ্গে যতক্ষণ আছিস সামনে ছাড়া কোনো দিকে তাকাবি না। ডাইনে বাঁয়ে পেছনে কোনো দিকে নয়, খবরদার। যেই না লোকটা হাত এঁটে ধরেছে, পরমাস চড়ছে ব্যাপার। পরের সঙ্গে সঙ্গে পাখির মতো হালকা লোকটি তার হাত ধরে নিয়ে যাচ্ছে। পাহাড়ের ওপর দিয়ে ঘন জঙ্গল ভেদ করে আবেশে চলছে। গাছপালা গায়ে বাঁধে না, শক্ত পাথরের ঘা লাগে না। ঝর্ণা পথ পড়লে দুই পা একত্র করে ভাসতে ভাসতে স্বচ্ছন্দে পার হয়েছে। মরা লোকে একখানি হাত ধরে আছে, তাতেই এমন। আর নিজে মরবার পরে না জানি আরো কত সুখ। সাঁ সাঁ করে লোকটা এক উঁচু পাহাড়ের ওপর দিয়ে চলল। নিচে আঙুল দেখায়, আলোর শাড়ি এখানে। বলে, চিনতে পারছিস? ঋষিকেশের অ্যান্টিবায়োটিক কারখানা। এবার যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, এবার যেতে পারবো। বড্ড বাঁচিয়ে দিলেন আপনি আজ। কৃতজ্ঞতায় গদগদ হয়ে পরেশ সে লোকটির পদধূলি নিতে চায়, কিন্তু পা কোথায়? খানিকটা ছায়া মাত্র। ছায়ায় ধুলো লাগে না, পায়ের কোনো স্পর্শই পেল না। লোকটি বলল, ওই হয়েছে, নেমে যাই এবারে। আমিও বাড়ি এসে গেছি, ঢুকে পড়ব। কোথায় আপনার বাড়ি? এই পাহাড়ের নিচে। তোর কি দরকার? তুই চলে যা। হাত ছেড়ে দিল। পরেশ তরতর করে নেমে যাচ্ছে। হঠাৎ পেছনে একটা প্রচণ্ড আওয়াজ। দুনিয়া চুরমার হয়ে গেল বুঝি। ঘাড় ফিরিয়ে পরেশ দেখল, যেখানটা এইমাত্র দাঁড়িয়ে কথা বলছিল সেই পাহাড় দোকানে দুখণ্ড হয়ে হাঁ করে পড়েছে। ফাঁকের ভেতর দিয়ে পাতাল তল অব্দি নজর যায়। পথ ঘাট ঘর বাড়ি, সেখানে লোকজন কিলবিল করছে। লোকটি টুক করে তার মধ্যে গিয়ে পড়ল। আর ঝিনুক যেমন ধারা মুখ বন্ধ করে, ফাটা পাহাড় দুপাশ দিয়ে এসে বেমালুম জুড়ে গেল। জঙ্গল, পাথর, ঝর্ণা ঠিক আগেকার মতোই। গভীর রাত্রে নির্জন পাহাড়ের এই কাণ্ড ঘটে গেল। সামান্য মাত্র নিদর্শনও আর পড়ে নেই। নিচে অদূরে অ্যান্টিবায়োটিক কারখানা বিদ্যুতের আলোয় ঝলমল করে উঠল। কারখানার পাশ দিয়ে থপথপ করে পা ফেলে একলা পরেশ আস্তানায় ফিরছে। পাহাড় ফাটার আওয়াজে পাশে সেই যে ঘাড় ফিরিয়েছিল, ভূতের মানা মনে ছিল না তার। সেই ঘাড় কিছুতেই আর সোজা হলো না। পরেশের মুখ বাঁ দিকে ফেরানো, বাঁ কাঁধের সমসূত্রে।